টানা বর্ষণে ৭ জেলায় পানিবন্দী ৮ লাখ মানুষ, খাবার ও সুপেয় পানির সংকট, ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী। রাজধানীর প্রায় ৯০% এলাকায় ইট পাথরে ঢাকা, ময়লা আবর্জনায় অচল খাল ও নর্দমা, সামান্য বৃষ্টিতেই হাবুডুবু। স্বাধীনতার ঘোষণা দিতে বলা হলেও শেখ মুজিব রাজি হননি মন্তব্য স্পিকারের। ৭১-এ বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাইতে বললেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে গিয়ে সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। উপজেলা হাসপাতালগুলোকে ১০০ শয্যা করার প্রতিশ্রুতি। এবং হাই ভোল্টেজ ম্যাচে কাল সকালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। মধ্যরাতের শেষ ৮-এ উত্তাপ ছড়াবে নরওয়ে ইংল্যান্ড। সন্ধ্যার বুলেটিনে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ। আমি লিনি আফরোজ। শুনছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়েছে। কোথাও কোথাও পানি কমতে শুরু করলেও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। চরম দুর্ভোগে চট্টগ্রাম সহ ৭ জেলার ৮ লাখের বেশি মানুষ। উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি সংস্থা। বৃষ্টি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের ৮ লাখের বেশি মানুষ এখনও বন্যা কবলিত। নিচু এলাকা, গ্রামীণ সড়ক, কৃষিজমি ও বসতভিটায় পানি ওঠায় চরম দুর্ভোগে বানভাসী মানুষ। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী সহ বিভিন্ন উপজেলায় প্রায় ২ লাখ পরিবার এখনো পানিবন্দী। নিচু এলাকায় জমে থাকা পানি সহজে না নামায় খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি সংস্থা উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত ৭ দিনে কক্সবাজারে রেকর্ড ৭০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলায় ৭১টি ইউনিয়নের মধ্যে ৬৯টি ক্ষতিগ্রস্ত। ২ লাখের বেশি মানুষ পানিবন্দী। কোথাও পানি কমলেও প্লাবিত হচ্ছে নতুন এলাকা। রান্না করা খাবার, নিরাপদ পানি ও স্যানিটেশন সংকট এখন বড় চ্যালেঞ্জ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বান্দরবানে। নদ-নদীর পানি বৃদ্ধি ও পাহাড় ধসে জেলার সঙ্গে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বান্দরবান চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ তলিয়ে গেছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন ঘটায় জনদুর্ভোগ বেড়েছে। প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। না পাচ্ছি আমরা খাওয়ার পানি, না পাচ্ছি আমরা কোনো বা আলো বিদ্যুৎ কিছু পাচ্ছি না। বৃদ্ধ লোক আছে অনেক, এনাদের অসুখ বিসুখ হলে ওষুধের সমস্যা, পানির সমস্যা, থাকার সমস্যা। খাগড়াছড়িতে পানি কমতে শুরু করলেও ২৭,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১,০০০ হেক্টর কৃষিজমি ও শত শত মাছের ঘের। হবিগঞ্জে কমছে নদ-নদীর পানি, তবে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট বেড়েছে। মৌলভীবাজারে মনু নদীর পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে প্লাবিত ৩৫টি গ্রামের প্রায় ১.৫ লাখ মানুষ দুর্ভোগে রয়েছেন। ১৬টি আশ্রয়কেন্দ্রে রয়েছেন প্রায় ২,০০০ মানুষ। সাহায্য করতে আছে না, বা কেউ আইয়া কোনো দেখতো আছে না, কেউ ভালো করছে না, আতাই আইয়া উঠতাছুন। কয় নদীর বাঙ্গায় আমরা বাড়িঘর সব পানির তলে। একটা মানুষ আন না, কালকে যে রাত্রে 10টার সময় পানিবন্দি তাই বারোইয়া ইসলাম নৌকা দিয়ে উদ্ধার করি মানুষ আনছে। গরু বাইয়া গেছুন, আনছি 4টা পাড়া তুলছি, তা কইয়া লাভ নাই, তা কইতা গিয়া মাথা খারাপ হয়ে যায়। অন্যদিকে সুনামগঞ্জে শুক্রবার রাত থেকে বৃষ্টি না হলেও মেঘালয়ের ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। নিচু এলাকার সড়ক ও বসতভিটায় পানি উঠছে। রাস্তা ডুবাই, অনেক প্যাসেঞ্জার অনেক দূর থেকে আইছে, তারা মন মতো গাড়ি নিয়ে যাইতে পারতেছে না। প্রতি বছর এই দুর্ভোগ কমাতে জরুরি ত্রাণের পাশাপাশি দ্রুত পুনর্বাসন, কৃষি ক্ষতির প্রণোদনা, নিরাপদ পানি নিশ্চিত করা এবং স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার দাবি জানিয়েছেন দুর্গতরা। শেখ নিগার সুলতানা, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন বলেছেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পরিস্থিতি তদারকি করা হচ্ছে। জানিয়েছেন, বন্যা দুর্গতদের জন্য এরই মধ্যে 500 মেট্রিক টন চাল সহ পর্যাপ্ত ত্রাণ দেয়া হচ্ছে। অন্যদিকে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি তদারকিতে বিশেষ দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সার্কিট হাউসে সংশ্লিষ্ট সব বিভাগের প্রধানদের সাথে বৈঠক করেছেন। দুর্যোগ মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করারও নির্দেশনা দিয়েছেন তিনি। এই সাম্প্রতিক সময়ে যে দুর্যোগটি আমাদের সামনে উপস্থিত হয়েছে, এটা মোকাবেলার জন্য আপনারা পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছিলেন বিধায় এখন পর্যন্ত মোটামুটি আপনারা সফলতার সাথেই আপনারা দায়িত্ব পালন করছেন। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যেরকম চাচ্ছে আমরা ওরকম দিয়ে যাচ্ছি। আমরা জানি এখানে অবস্থা খারাপ, কতটুকু খারাপ এটা এইখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে পারবে। আমরা রেডি, যা লাগবে তাই দিই। এদিকে বন্যার কারণে 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সব এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোতে এইচএসসি পরীক্ষা 16 তারিখ পর্যন্ত স্থগিত করা হচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে এই যে এইচএসসি পরীক্ষা বিলম্বিত করা, বর্তমান কিছু সময়ের জন্য বন্ধ করা, সেই সময়টাকে আরেকটু দীর্ঘ করা হচ্ছে। যখন একটা জাতির জন্য দুর্যোগের ঘনঘটা নেমে আসে, তখনই কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার সময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার পুরো দলকেও কিন্তু ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন যেন সাধারণ মানুষের সাথে থেকে ত্রাণ কর্মকাণ্ডে সম্পৃক্ত হন, উদ্ধার কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করেন। আগামী 2 দিনের মধ্যে সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। সেই সাথে দক্ষিণাঞ্চলের সামগ্রিক বন্যা পরিস্থিতিরও উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। তবে অতি ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিতে পারে উত্তরাঞ্চলে। আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আলাদা ব্রিফিংয়ে জানানো হয় এসব তথ্য। ভাড়ায় নেওয়া রিকশা চালিয়ে জীবিকা চলে মিলনের, কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছে সে ও তার পরিবার। একদিকে যাত্রী অভাবে টান পড়েছে সংসারে, অন্যদিকে বৃষ্টিতে লাগাতার ভিজে ভিজে ঠান্ডা জ্বর ধরেছে শরীরে। তাতেও থেমে থাকার সুযোগ নেই মিলনদের। স্বস্তির বৃষ্টিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে পথচলা মানুষকেও। দিন যা মোর কঠিন হয়ে গেছে, গাড়ি জমায় তোলা যায় না, খামো কি হবে? বৃষ্টির মধ্যে কতক্ষণ ভিজমো, একটা দুটো ভাড়া মেরে আর খালি গাড়ি ঘোরা লাগে। ভিজলে তো বেশিক্ষণ কাটাতে পারি না, শীত ধরে যায়। যারা আমাদের মতন ফিল্ড ওয়ার্ক বা সেলস জব করে বা মার্কেটে বেশি থাকা লাগে, রাস্তাঘাটে বেশি থাকা লাগে, তাদের জন্য অনেক ডিফিকাল্ট। টানা বৃষ্টিতে রাজধানীবাসী যখন প্রায় নাকাল, স্বস্তির সংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, রোববার থেকে ঢাকা সহ দক্ষিণাঞ্চলে কমে আসবে বৃষ্টিপাতের প্রবণতা। তবে আগামী 3-4 দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়বে বলে পূর্বাভাস অধিদপ্তরের। বৃষ্টি বাড়বে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী ডিভিশনে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার দক্ষিণাঞ্চলে বৃষ্টি অনেকটাই কমে যাবে। ঢাকার ক্ষেত্রে যে বৃষ্টি যেটা হবে হালকা থেকে মাঝারি, ওই ধরনের অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই। পাহাড়ি এলাকায় যে সতর্কতা ছিল, আমরা হেভি রেইনফল হয়তো আজকে রাখবো, তবে ভূমিধস বা জলবদ্ধতার কথা নতুন করে আর আমাদের পূর্বাভাস থাকবে না। এদিকে কয়েকদিন ধরে বন্যায় ভাসছে দেশের দক্ষিণাঞ্চল। মানবেতর জীবনযাপন করছেন বন্যা কবলিত এলাকার মানুষ। তবে আগামী 24 ঘন্টার মধ্যে সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নেমে যাওয়ার সম্ভাবনার সুখবর দিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়াও উন্নতি হতে পারে সামগ্রিক বন্যা পরিস্থিতির, যদিও স্বল্পমেয়াদী বন্যার বার্তা উত্তর পূর্বাঞ্চলের জন্য। বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম জেলার নদীগুলোর পানি সমতল কিছুটা ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং এর ফলে বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলীয় অববাহিকার সারিগোয়াইন, জাদুকাটা, সুরমা, ভুয়াইক অংশ এবং উত্তরাঞ্চলীয় অববাহিকার তিস্তা, ধরলা, দুধকুমার ইত্যাদি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা ঝুঁকি রয়েছে। তবে ঝড় কিংবা ভূমিধসের শঙ্কা নেই বলেও জানান এই কর্মকর্তা। 6টি জেলার 6টি পয়েন্টে বিপদসীমার। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা। 24 থেকে 48 ঘন্টায় দেশের আমাদের চারপাশে হাজারো অসঙ্গতি, অগণিত সমস্যা। তার মধ্যে কিছু সমস্যা থেকে যায় চোখের আড়ালে, কিছু সমস্যার বোঝা বইতে হয় বছরের পর বছর। এরকম সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে প্রতি শনিবার চ্যানেল 1-এর আয়োজন শনিবারে জানালা। এবারে বিষয় জলাবদ্ধতার সংকট কাটবে কবে।
প্রাচীন নগরী ঢাকা একসময় এই শহর ঘিরে ছিল নদী, খাল আর প্রাকৃতিক জলাধার। কালের আবর্তে এই শহরে 90% কংক্রিটের আচ্ছাদনে ঢাকা। পাশাপাশি বেদখল হয়েছে খাল, নেই যথেষ্ট নর্দমাও। তাই পানি সরার উপায়ও নেই। একটু বেশি বৃষ্টি হলেই রাজধানীবাসীকে জলে হাবুডুবু খেতে হয়। বিশেষজ্ঞরা বলছেন সুনির্দিষ্ট সমস্যা ধরে সমাধানের কথা, তবে সবার আগে খাল উদ্ধারেই জোর দিচ্ছেন তারা। রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রাম যেন ডুবন্ত এক নগরী। গেল সপ্তাহে দুদিনের বৃষ্টি ছিল 4 দশকের সর্বোচ্চ। এমন আকাশ ভাঙা বৃষ্টি যদি ঢাকায় হতো, কি হতো এই রাজধানীর পরিস্থিতি? সাম্প্রতিক বছরের বৃষ্টিপাতে তার কিছুটা ধারণা পাওয়া যায়। 2024 সালে মাত্র 6 ঘন্টায় 130 মিলিমিটার, কিংবা গত বছরের একদিনের বৃষ্টিতে 206 মিলিমিটার ঢাকার জন্য এখনো দুঃসহ স্মৃতি। সেই বৃষ্টিতে তলিয়েছিল অলিগলি থেকে প্রধান সড়ক। এখানেই আসে ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনার সক্ষমতার প্রশ্ন। উঠে আসে অপরিকল্পিত নগরায়নের বিষয়গুলো। ইট কংক্রিটের দাপটে এই শহরের জলাধার বিলুপ্ত হয়েছে, কিন্তু এত বছরেও গড়ে ওঠেনি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা। রাজধানীর প্রায় 360 বর্গ কিলোমিটার এলাকায় পানি নিষ্কাশনের কার্যকর ড্রেন আছে মাত্র 140 বর্গ কিলোমিটার এলাকা। যেটুকু আছে সেটাও আবার ময়লা আবর্জনায় অচল প্রায়। 200 মিলিমিটার বৃষ্টিপাত তো পরের কথা, 50 মিলিমিটার বৃষ্টিপাতই কিন্তু ঢাকায় আমরা দেখছি যে পানি নামার কোনো জায়গা নাই, পুকুরগুলো নাই, জলাশয় জলাধারগুলো নাই, কৃত্রিম ড্রেন সেটা অর্ধেকের বেশি পরিপূর্ণ থাকে। বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত নির্মাণ, বর্জ্য এবং সমন্বয়হীন উন্নয়ন প্রকল্প পরিস্থিতিকে করছে জটিল। তবে বেদখল খাল উদ্ধারকেই বড় সমাধান হিসেবে দেখছেন তারা। ঢাকা শহরে আমার ধারণা যে আয়তন পুরো শহরের, তার 100 ভাগের 90 ভাগ এখন আসলে কংক্রিট দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে। এই যে বৃষ্টি হচ্ছে, ন্যাচারাল তো একটা ড্রেনেজ সিস্টেম থাকার কথা। ক্যাচমেন্ট ধরে ধরে সলিউশন করতে হবে। আমি সব ক্যাচমেন্টে অল্প অল্প সলিউশন করলাম, এতে আমি কোনো ক্যাচমেন্টে আমি জলাবদ্ধতা দূর করতে পারবো না। ঢাকাকে বাঁচাতে খাল জলাশয় উদ্ধারকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকো। আমাদের যে মহাপরিকল্পনা আছে, যে মহাপরিকল্পনা ঢাকার নদী এবং খালকে সংযুক্ত করে 574 কিলোমিটার একটা প্রস্তাবনা আছে, যে ঢাকাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে সিএস রেকর্ডভুক্ত যে খালগুলি ছিল সেই খালগুলিকে পুনরায় পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসতে হবে। জনসংখ্যার আধিক্যের সাথে তাল মিলিয়ে ড্রেনেজ ব্যবস্থাপনার পরিকল্পনার পাশাপাশি বেদখল খাল উদ্ধারের বিশেষ গুরুত্বের কথা জানালেন দুই সিটি প্রশাসক। ব্যবস্থাপনাটা ছিল 500 লোকের, এখন সেখানে 5000 লোকের। তো সেই জায়গায় তো সেই ড্রেনেজ ব্যবস্থা কার্যকর না, কাজে এগুলোতে নতুন করে আবার ঢেলে সাজানো হচ্ছে। খালগুলো আছে একদম অব্যবস্থাপনা এবং অবৈধ স্থাপনা সবচেয়ে বেশি থাকার কারণে সেখান থেকে যেই পানিগুলো অপসারণ বা নিষ্কাশন হয় না, সেই খালগুলোকে আমরা ফাইন্ড আউট করেছি। সেগুলো আমরা এক একটি করে খালগুলো উদ্ধার করব। ড্রেন পরিষ্কার, নতুন ড্রেন নির্মাণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানায় সিটি কর্পোরেশন। এখনই হচ্ছে আধুনিক একটা ড্রেনেজ নেটওয়ার্ক, পাশাপাশি সুয়ারেজ নেটওয়ার্কটা, পৃথক একটা সুয়ারেজ নেটওয়ার্ক, এটা করা খুব প্রয়োজন। সামগ্রিকভাবে পদক্ষেপগুলি যদি আমরা সম্পন্ন করতে পারি, আমার মনে হয় আগামী 1.5 থেকে 2 বছর পরে আমাদের এই জলবদ্ধতা আমরা এখন যেটা দেখছি সেটা হয়তো আমরা থাকবে না। পরিকল্পনায় অনিয়ম, সমন্বয়ের অভাব এবং অব্যবস্থাপনায় সংকটকে আরো বাড়িয়ে তুলছে দাবি বিশেষজ্ঞদের। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বৃষ্টিপাত এই শহরে আরো ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে আপনারা এতক্ষণ দেখলেন ঢাকা ও চট্টগ্রামের খবর। এ নিয়ে আরো প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে। যাচ্ছি পরের খবরে। দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা ধরে রাখতে চিকিৎসকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, চিকিৎসা সেবা নিশ্চিত করলে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে 101 শয্যায় উন্নীত করা হবে। বন্ধ থাকা শিশু হাসপাতালগুলো দ্রুত চালু করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে সকাল 10:30টায় ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, হাসপাতালের চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান সহ সবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন করে নার্স, টেকনিশিয়ান নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদ দ্রুততার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি।
আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরো 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি। সরকার প্রধান বলেন, বাজেটে প্রায় 70,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চিকিৎসা ব্যয় কমাতে ক্যান্সারের ওষুধ, হার্টের রিং সহ নানা যন্ত্রপাতির উপর ট্যাক্স কমানো হয়েছে। ভবিষ্যতে স্বাস্থ্য খাতে বাজেট আরও বাড়ানো হবে বলে জানান তিনি। এবছর জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দের পরিমাণ প্রায় 70,000 কোটি টাকার কাছাকাছি। 70,000, এইটা টোটাল যে জিডিপি, সেই জিডিপির 1.2%। তারেক রহমান জানান, উপজেলা হাসপাতালগুলোকে 51 বেড থেকে 101 বেডে উন্নীত করা হবে। দেশে পড়ে থাকা 5টি শিশু হাসপাতাল আগামী সেপ্টেম্বরের মধ্যেই চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই মুহূর্তে উপজেলা পর্যায়ে যে 51 বেডের যে হসপিটাল, 31 শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে 20 শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছে। আমরা হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করবো, যেই হেলথ কেয়ারে প্রায় 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট হবে। এই হেলথ কেয়ারের যেটা 80% আমরা চাইছি নারীদেরকে অ্যাপয়েন্ট করতে। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, হাসপাতালগুলোকে পরিষ্কার রাখতে হবে, আর এর দায়িত্ব সবার। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। 25শে মার্চ রাতে পাক হানাদার বাহিনীর অভিযানের আগে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিতে বলা হলেও তিনি রাজি হননি। এরপরই স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান বলেন, মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা পালনকারীদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। শনিবার সকালে রাজধানীর মহাখালীতে সাবেক সেনা সদস্যদের সংগঠন রাওয়ার আয়োজন করে এক আলোচনা সভা। এতে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস ও বাংলাদেশের অভ্যুদয় নিয়ে কথা হয়। রাষ্ট্রের 2 শীর্ষ ব্যক্তির কথায় উঠে আসে 71-এর নানা স্মৃতি ও মূল্যায়ন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আজম খান বলেন, দেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে 71-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল তা অকপটে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। 71-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল, যারা 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে। তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। তারা যাতে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে লালন করেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধারণ করেন। প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ 71-এর বিভিন্ন ঘটনা স্মৃতিচারণ করেন। এ সময় তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত ঘোষক মেজর জিয়াউর রহমান এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টই মুক্তিবাহিনী, সামরিক বাহিনীর নেতৃত্বে ছিল। ক্র্যাকডাউনের অববাহিত পূর্বে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে পাকিস্তানের আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। স্বাধীনতা ঘোষণা দেননি, পাকিস্তান এক ক্র্যাকডাউন চালানো, লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে উদ্ভ্রান্ত হয়ে পালিয়ে যাচ্ছে। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য, যে ঘোষণায় জাতি উদ্দীপ্ত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। হাজার হাজার ছাত্র যুবক ঘর বাড়ি ছেড়ে দৌড়ে এসেছে যে যুদ্ধ করবে। আরো বলেন, যতদিন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজনও থাকবে, ততদিন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলো ছাড় দেওয়া হবে না। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ হবে না। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা। এ পর্যায়ে থাকছে কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। ল্যাটিন আমেরিকার একমাত্র দল হিসেবে বিশ্বকাপে টিকে আছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দল শুধু টিকেই নেই, ট্রফি জয়েরও দাবিদার তারা। সেই লক্ষ্যে আগামীকাল সকাল 7টায় কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। হারতে হারতে শেষ 2 ম্যাচ জেতার পর আর্জেন্টিনার সমর্থকদের মনে প্রশ্ন, এই ম্যাচে কোন কৌশলে খেলবে স্কালোনির দল। রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। বিখ্যাত ওই প্রবাদ শুনেছেন কম বেশি সবাই। চলতি বিশ্বকাপ যদি হয় রোম,
তবে লিওনেল মেসি নিশ্চিত নিরয়ী হবেন। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কম জল ঘোলা হয়নি। আর্জেন্টিনার কাছে হেরে ইতোমধ্যেই দেশে পৌঁছেছে মোহাম্মদ সালাহর দল। আর টুর্নামেন্টের টিকে থেকেও মেসির দল শুনছে নানা দুর্নাম। অথচ কোয়ার্টার ফাইনালের আগে ট্রেনিং গ্রাউন্ডে বসে রোদ পোহাচ্ছে মেসি এবং তার ছেলেরা। কোটি মানুষের স্বপ্নের প্রতিনিধিত্ব করা আর্জেন্টিনা স্কোয়াডের খেলোয়াড়রা চিন্তামুক্ত থাকলেও জ্বালা হয়েছে দলটার সমর্থকদের। কেপ ভার্দে এবং মিশরের বিপক্ষে লড়াই করে জিতেছে আলবিসেলেস্তারা। মেসিদের অবিশ্বাস্য কামব্যাকে মিশরের বিপক্ষে ম্যাচ জয়ের পর চোখের জল আটকে রাখতে পারেনি সমর্থকেরা। কিন্তু নিশ্চিতভাবেই কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিতে এমন কেঁদে নয়, হেসে দলের জয় উদযাপন করতে চাইবে তারা। সেই লক্ষ্যে সমর্থনও চলছে ধুমসে। কিন্তু প্রস্তুতির কি অবস্থা লিওনেল স্কালোনির? কলম্বিয়ার বিপক্ষে ডিফেন্সিভ খেলে কাউন্টার অ্যাটাকে গোল করার লক্ষ্যে ছিল সুইজারল্যান্ড। আর্জেন্টিনার বিপক্ষেও একই কৌশলে খেলার কথা তাদের, কিন্তু একই কৌশলে খেলা মিশরের বিপক্ষে খাবি খেয়েছিল আর্জেন্টিনা। ট্র্যাকব্যাকে পিছিয়ে পড়েছিল ডিফেন্ডাররা, গতিতে এগিয়ে গিয়েছিল মিশর। কোয়ার্টারের ম্যাচে এই দুর্বলতাটা না কাটালে ভুগতে পারে বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরুর একাদশে খুব বেশি পরিবর্তন আনেন না লিওনেল স্কালোনি। বিশ্বকাপে 5 ম্যাচের 4টাতেই একই খেলোয়াড়দের খেলিয়েছেন আর্জেন্টিনা বস। কিন্তু অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পল কিংবা হুলিয়ান আলভারেজরা লাগাতার ব্যর্থ হচ্ছেন এই বিশ্বকাপে। সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে পরিবর্তনের কথা ভাবতে পারেন আর্জেন্টিনা কোচ। এছাড়াও মূল ম্যাচে খুব বেশি বদলিও করছেন না স্কালোনি। জর্ডানের বিপক্ষে দারুণ খেলেও একাদশে জায়গা পাচ্ছেন না জিওভানি লো সেলসো। একই দশা নিকো পাস কিংবা সিমিওনির। আর্জেন্টিনা কিন্তু ভুগেছেও অ্যাটাকিং অপশনের অভাবে। এই কারণেই সমালোচনাও হচ্ছে কোয়ার্টার ফাইনালে তাই নতুন কোনো ফরমেশনেও মাঠে নামতে পারে আর্জেন্টিনা। তবে একটা কথা নিশ্চিত, পুরো টুর্নামেন্টের মতো সুইজারল্যান্ডের বিপক্ষেও মেসিকে ঘিরেই পরিকল্পনা সাজাবে পুরো দল। এই কৌশলে সফল আর্জেন্টিনা। লো লাইন ডিফেন্স লাইন ভেদ করে গোল দেয়াতে মেসির কোনো তুলনা হয় না। তাই বলাই যায় আর্জেন্টিনার সমর্থক, বাবা ছেলে থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, অন্য ফুটবলার, সবার ভরসার নাম ওই একটাই, লিওনেল মেসি। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস। সন্ধ্যার বুলেটিনে দিচ্ছি বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। লালমনিরহাট, জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তে আবারও বিএসএফ এর পুশিন চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধ। স্বাগত আরেকবার, দেখছেন সন্ধ্যার বুলেটিন। চলে যাচ্ছি পরের খবরে। সীমান্তে বিজিবি ও জনগণ ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও সরকার এই বিষয়ে কোনো কথা বলছে না, এমন অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে 11 দলের বিভাগীয় সমাবেশে তিনি এই অভিযোগ করেন। এই সময় জামায়াত আমির আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের একটি জায়গায় দাঁড়িয়ে 2টি ভোট চেয়েছিলেন, একটি তার পক্ষে, আরেকটি গণভোটে হাঁ ভোট। কিন্তু নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রথমটি রক্ষা করেছেন, দ্বিতীয়টি রক্ষা করতে পারেননি। বিরোধী দলীয় নেতা বলেন, কথার ফুলঝুরি নয়, তারা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চান। নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাছা, এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। আমরা আর কথার ফুলঝুরি শুনতে চাই না, দেখতে চাই না, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। এই সরকার যদি ব্যর্থ হয়, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে নির্বাচিত হয়ে 11 দল সরকার গঠন করে সেই দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত, সরকার মুখে কুলু পেটে বসে আছে। আমরা প্রতিবাদ করছি, জনগণ প্রতিবাদ করছে। কয়েকদিন বিরতির পর আবারও পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে 3 নারীকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এদিকে জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভোরে এক বৃদ্ধ ও 2 নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয়রা বিজিবির সাথে ঘটনাস্থলে পৌঁছে ওই 3 জনকে নিয়ে শূন্যরেখায় ঠেলে দেয়। একইভাবে দিনাজপুরের দাইনুর সীমান্ত দিয়ে এক নারী সহ 4 জনকে ঠেলে দেওয়ার চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে বিজিবি। তারা 2 দেশের শূন্যরেখায় অবস্থান করছে, যদিও তারা নিজেদেরকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।
গণভোটের দাবি থেকে সরকারের সরে আসা জনগণকে হতাশ ও আহত করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে চাঁদপুরের গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রায় তিনি বলেন, সরকার 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 6 মাস পার হলেও তা বাস্তবায়ন করতে পারেনি। দ্রুত বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ালেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংকটের কার্যকর সমাধান করতে পারেনি সরকার। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়। গণভোটের যে দাবি থেকে সরকারের সরে আসা, সেটি আপনাদেরকে আহত করেছে। সরকার যে 1 কোটি কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিল, এখনো পর্যন্ত একটা কর্মসংস্থানও নিশ্চিত করা হয় নাই। ইরানে যুদ্ধের দোহাই দিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলেও এখনো পর্যন্ত লোডশেডিং এর সমস্যা সমাধান করতে পারেনি। আগামী 100 বছরেও দেশে আর গণ অভ্যুত্থান হবে না, জনগণের সাথে প্রতারণা করা হয়েছে, এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। গণমানুষ যারা কোনো রাজনীতির দলের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, তাদেরকে সম্পৃক্ত করতে পেরেছিলেন। গণ অভ্যুত্থানের পরে সেই মানুষগুলোকে কি আপনারা তাদের স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা নিয়ে তারা রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল, স্লোগান তুলেছিল, তাদের সেই আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পেরেছেন? যত সহজে আপনারা বলেন আরেকটা গণ অভ্যুত্থান আমরা করব, বাংলাদেশে আগামী 100 বছরে আর কোনো গণ অভ্যুত্থান হবে না। ক্যাশলেস লেনদেনে আরও উৎসাহিত করা এবং ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহীতে পূবালী ব্যাংকের আয়োজনে হয়ে গেল সচেতনতামূলক অনুষ্ঠান। এ সময় ভার্চুয়ালি উদ্বোধন করা হয় ব্যাংকের রাজশাহী অঞ্চলের 14টি ইলেকট্রনিক বুথ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিরু। এ সময় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে নিরাপদ ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা এবং বাংলা কিউআর এর ব্যবহার বাড়াতে হবে। আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংকের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সেখানে। ডিমের লাভজনক বিক্রয় মূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন ক্ষুদ্র খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নেতারা। সংবাদ সম্মেলনে পোল্ট্রি খাত টিকিয়ে রাখতে জাতীয় ডিজিটাল ডাটাবেস চালু, নিবন্ধিত খামারিদের জন্য বিশেষ সুরক্ষা কর্মসূচি গ্রহণ এবং অবিলম্বে পোল্ট্রি বীমা চালুর উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়। সেই সাথে পোল্ট্রি নীতিমালা সংশোধন, স্বল্প সুদে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের ঋণ প্রদান এবং বন্ধ হয়ে যাওয়া খামার আবারও চালু করতে পূর্ণ অর্থায়নের দাবি জানান বক্তারা। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন খামারিরা। সারা দেশে পোল্ট্রি খামারিদের একটি ডিজিটাল ডাটাবেস তৈরি করতে হবে, যেখানে প্রকৃত উৎপাদন, চাহিদা ও যোগান সম্পর্কে রিয়েল টাইম প্রকৃত তথ্য পাওয়া যাবে। রোগ নিয়ন্ত্রণ, টিকাদান ও বায়োসিকিউরিটি কার্যক্রম আরো দৃঢ়ভাবে কার্যকর করতে হবে। উপজেলা পর্যায়ে ডিম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে বাজারে অতিরিক্ত সরবরাহের সময় খামারিরা কম দামে বিক্রি করতে বাধ্য হবেন না ও তাদের পুঁজির সুরক্ষা দেওয়া সম্ভব হবে। দেশের কৃষি উৎপাদন ও সার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মোহাম্মদ মোশাররফ হোসেন। রাজধানীর বকশীবাজারের কারা কনভেনশন সেন্টারে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবারে নির্বাচনকে সার খাতের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন 4000-এর বেশি ভোটার। দেশের কৃষি ও ব্যবসায়ী খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চলতি মেয়াদে নতুন নেতৃত্ব বেছে নিতে সকাল থেকেই রাজধানীর বকশীবাজারে বসেছে দেশের সার ব্যবসায়ীদের মিলন মেলা।
কারা কনভেনশন সেন্টারে এই আয়োজনে ছিল সুশৃঙ্খল পরিবেশ। নির্বাচন কমিশন জানায় এবারে ভোটার 4198 জন। সংগঠনের চেয়ারম্যান পদে লড়ছেন এই খাতের 2 শীর্ষ ব্যবসায়ী মোশাররফ হোসেন ও মোর্শেদ মিল্টন। এছাড়া পরিচালক পদে 2 প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন চৌধুরী ও এনামুল হক। ভোটাররা জানান আগামী 2 বছর দেশের সার ব্যবসা, নীতি সংস্কার ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে যারা অবদান রাখবেন তাদেরকেই নির্বাচিত করবেন তারা। সদস্যরা সবাই ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে, তারা ভোট দিচ্ছে এবং একটা উৎসব মুখর পরিবেশ মনে হচ্ছে। আজকে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন নির্বাচনে ডিলাররা জনাব মোশাররফ হোসেন সাহেবকে চেয়ারম্যানের পদে পদোন্নতি করে তাদের সেই আশা আকাঙ্ক্ষা সব প্রকার বাস্তবায়ন করবেন। ডিলারদের যে কমিশনটা আছে এই কমিশনটা ইনশাল্লাহ বৃদ্ধি হবে, কারণ আমাদের ডিলাররা সবাই ক্ষতিগ্রস্ত। আজকের এই উৎসব মুখর পরিবেশ এবং এত বৃষ্টি, এখন এই যে বর্ষার বৃষ্টি হচ্ছে তাতেও কিন্তু এখানে ডিলারদের উপস্থিতি কমে নাই। জনাব মোশাররফ হোসেন আমি মনে করি খুব দৃঢ় ব্যক্তিত্ব, তার পক্ষে সদস্যদের স্বার্থ সংরক্ষণ সম্ভব হবে। এদিকে কেন্দ্র পরিদর্শন শেষে জয়ের ব্যাপারে নিজের আশাবাদের কথা জানান চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন। নির্বাচিত হলে ডিলারদের সমস্যা সমাধান ও নীতিগত সংস্কারের প্রতিশ্রুতি দেন তিনি। আজকের নির্বাচনের মাধ্যমে আমাদের যে প্রতিনিধি নির্বাচিত হবে তিনি চেষ্টা করবে আমাদের সারা বাংলাদেশের সমস্যাগুলো নিয়ে কৃষক পর্যায়ে এবং ডিলার পর্যায়ে এগুলো সরকারের সাথে বার্গেনিং করে, সরকারের সাথে আলোচনা করে, বুঝের মাধ্যমে, নিয়মের মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। সার আমদানি, ডিলারদের স্বার্থ সংরক্ষণ এবং কৃষকের কাছে সার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে বিএফের সদস্যরা। তাই এবারের নির্বাচনকে সার খাতের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন ভোটাররা। শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা। সন্ধ্যার বুলেটিনের সময় হলো বিরতির। সন্ধ্যার বুলেটিনে আবারও স্বাগত জানাচ্ছি। আছে পরের খবরে। সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা। রাজধানীর রাওয়া ক্লাবে এক আলোচনায় তারা বলেছেন, সেনাবাহিনীতে এখনো ব্রিটিশ আমলের কিছু আইন বহাল আছে। সময়ের বাস্তবতায় এসব আইন সংস্কার করা প্রয়োজন। তারা বলেছেন, সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক কর্মসূচির ঊর্ধ্বে রাখা গেলে ভবিষ্যতে কোনো সদস্যই বৈষম্য ও বঞ্চনার শিকার হবেন না। বক্তারা বলেছেন, অবসরপ্রাপ্ত অনেক সামরিক কর্মকর্তা দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক বৈষম্যের শিকার। রাজনীতিকরণ করতে গিয়ে আমরা অনেক ক্ষতি করে ফেলছি দেশটাকে, আর আমরা চাই না ক্ষতি। আমরা চাই শান্তিপূর্ণভাবে দেশে থাকতে, ব্র্যাকে থাকতে, পরিবার নিয়ে থাকতে। এটা সুন্দর একটা পরিবেশ, হয়তো টাকা পয়সা কম, আলহামদুলিল্লাহ তাও অনেক ভালো। আমাদের জন্য যেহেতু সরকার এবং মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা, সম্মানিত সেনাবাহিনী প্রধান তারা কাজ করছেন, আমরা তাদের উপর আস্থা রাখতে চাই। যতটুকু করা হয়েছে তার জন্য শুকর আলহামদুলিল্লাহ। যতটুকু করা সম্ভব হয় নাই তার জন্য কামনা যে হয়তো অদূর ভবিষ্যতে সেটাও করা হবে। সার্ককে পুনরায় সক্রিয় করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল। আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে তিনি এ আহ্বান জানান। মাধব কুমার বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় সার্কের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বাড়ানোরও আহ্বান জানান। সম্মেলনে বক্তারা মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান, বৈষম্য, নির্যাতন ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সুপারিশ দেন, নারী, শিশু ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতের উপর জোর দেন। তারা বলেন, নারীর প্রতি নেতিবাচক মনোভাব না বদলালে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কঠিন হবে। সার্ককে পুনরায় সক্রিয় করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান। তাই আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য প্রতিবেশী দেশগুলোর সাথে গঠনমূলক সম্পর্ক বাড়ানো প্রয়োজন। ভোলা চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হওয়া এবং হলের ভেতরে পরিদর্শকের অতিরিক্ত কড়াকড়ির অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষকদের অবরুদ্ধ করার চেষ্টা চালালে পুলিশ এতে বাধা দেয়। এতে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার শেল ছোড়ে। সংঘর্ষে 2 জন পুলিশ সদস্য ও শিক্ষার্থী সহ অন্তত আহত হয়েছেন 10 জন।
রাজধানীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিল্পায়ন প্রয়োজন হলেও পরিবেশ ধ্বংস করে কোনো শিল্প কারখানা গড়ে তোলা যাবে না। জলবায়ু পরিবর্তনের উৎস চিহ্নিত করে কার্যকর প্রতিরোধ এবং সরকারি বেসরকারি সমন্বয়ে পরিবেশ রক্ষার উপর জোর দেন তিনি। উৎপত্তিস্থল কোথায়? ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি আগামী ১৮ ডিসেম্বর উদযাপন করা হবে। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক সম্মাননা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সাবেক শিক্ষার্থীদের সম্বর্ধনা দেয়া হবে। গণবিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার প্রভাব নয়, মেধার মূল্যায়ন নিশ্চিত করতে হবে। কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানো এবং সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে নতুন আইন আনার কথাও জানান তিনি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানিয়েছেন, বর্ষার পানি নেমে গেলেই ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা হবে। জলাবদ্ধতা নিরসনে সরকার আগাম পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। আগামী ২০ ও ২১ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে বায়লা ফিউচার সামিট ২০২৬। সম্মেলনে পোশাক শিল্পের ভবিষ্যৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা, টেকসই উন্নয়ন ও নেতৃত্ব নিয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞরা আলোচনা করবেন। এতে ১৫০০-এর বেশি অংশগ্রহণকারী এবং ৫০০-এর বেশি সিএক্সও অংশ নেবেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে শিল্পায়ন ও উৎপাদন বাড়ানো জরুরি হলেও পরিবেশ ধ্বংস করে কোনো শিল্প কারখানা করা যাবে না, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক সেমিনারে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সুনির্দিষ্ট উৎপত্তিস্থল বা উৎসগুলো আগে নির্ধারণ করতে হবে, তা না হলে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর করা যাবে না। পরিবেশ টিকিয়ে রাখতে এবং পরিবেশের মান উন্নয়নে সরকারি দপ্তর ও বেসরকারি সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন মন্ত্রী। আমরা ১৭৫ দেশের ভিতরে ইন্ডেক্সে আমরা ১৭৩। এটা তো আজকে নতুন কিছু না, এটা আগে থেকে আমরা অনেক পিছনে আছি। যদি আমরা সোর্স গুলা না বুঝি, প্রত্যেকেই এই পলিউশন বলেন বা আমাদের পরিবেশ বিনষ্টকারী উৎপত্তি স্থল কোথায়, সেটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে তো আমরা প্রিভেন্টিভ মেজর নিতে পারবো না, সব ওই কাগজে কলমে থাকবে। সন্ধ্যার বুলেটিনে আবারও বিরতি নিচ্ছে, আবারও স্বাগত জানাচ্ছি সন্ধ্যার বুলেটিন। ইরানের সাথে আলোচনা চালিয়ে গেলেও যুদ্ধবিরতি শেষ বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হুমকি প্রত্যাহার ও হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিয়ে প্রকাশ্য বিবৃতি দিতেও তেহরানের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। যদিও পাল্টা হুঁশিয়ারিতে ইরান জানিয়েছে নিজেদের প্রতিরক্ষায় পুরোপুরি প্রস্তুত তারা। এরই মধ্যে আমেরিকার গণমাধ্যম CNN জানিয়েছে নিজেদের পরমাণু স্থাপনা পুনরুদ্ধারের কাজ শুরু করেছে ইরান। হরমুজ প্রণালী খোলার প্রকাশ্য বিবৃতি দিতে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে আমেরিকা। যে কোনো দেশের জন্য প্রণালীটি খোলা এবং যাতায়াতের জন্য কোনো শুল্ক দিতে হবে না, এমন বিবৃতি আর প্রতিশ্রুতি চাচ্ছে ওয়াশিংটন। তা না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রেখেছে ট্রাম্প প্রশাসন। গত জুনে ৬০ দিনের যুদ্ধবিরতির সমঝোতা স্মারক সই করে দুই দেশ। এরপর কয়েক দফা সংঘাত শেষে চলতি সপ্তাহেই ইরান জুড়ে ব্যাপক হামলা চালায় সেন্ট্রাল কমান্ড। জবাবে উপসাগরীয় দেশগুলোতে পাল্টা আক্রমণ চালায় IRGC। একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে দুই পক্ষই। এদিকে আমেরিকার হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন সমঝোতার জন্য অনুরোধ করেছে ইরান। হরমুজে জাহাজে হামলা চালানোর ভুল তেহরান স্বীকার করেছে বলেও দাবি করেন তিনি। তবে আলোচনা চালিয়ে যেতে সম্মত হলেও যুদ্ধবিরতি শেষ বলে জানান ট্রাম্প। দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণাও দিয়েছে তার প্রশাসন। ট্রাম্পের এমন দাবি নাকচ করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পার্লামেন্ট স্পিকার ও সমঝোতাকারী দলের শীর্ষ নেতা বাঘের কালিবাফ জানান, কখনোই আত্মসমর্পণ করবে না ইরান। যুদ্ধবিরতির শর্ত থেকে ওয়াশিংটন পিছু হটলে প্রতিরক্ষায় তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেন তিনি।
নিষেধাজ্ঞা ও হামলার মাধ্যমে আমেরিকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে জানিয়ে দেশটির তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে পাল্টাপাল্টি সংঘাতের মধ্যেও কূটনীতির পথ খোলা রেখেছে দুই পক্ষই। সমঝোতা আলোচনায় তেহরানে গিয়েছেন কাতারের মধ্যস্থতাকারী দলের সদস্যরা। এদিকে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে আমেরিকা ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পুনরুদ্ধারের কাজ শুরু করেছে ইরান। চাপা পড়া পরমাণু বোমা তৈরির উপাদান বের করে আনতে তৎপরতা চলছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। এরপরই ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে আশাবাদী নয় আমেরিকা। তাই ভূগর্ভে চাপা পড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ওয়াশিংটনের বিকল্প সামরিক পরিকল্পনাও প্রস্তুত রয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যমটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। গেল কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী টাইফুন বাভির তাণ্ডব মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে পূর্ব এশিয়ার 3 দেশ তাইওয়ান, জাপান ও চায়না। এরই মধ্যে তাইওয়ানে ব্যাপক ক্ষয়ক্ষতি আর ফিলিপিন্সে 17 জনের প্রাণহানির পর আঘাত এনেছে জাপানে। বৈরী আবহাওয়ার জেরে দেশগুলোতে বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানও। এরই মধ্যে চায়নার দক্ষিণ পূর্ব স্থলভাগে আজই আঘাত হানতে যাচ্ছে ভয়াবহ এই টাইফুন। পূর্ব এশিয়া জুড়ে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী টাইফুন বাভি। বেশ কয়েকটি দেশে ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া এবং বন্যার তীব্র শঙ্কা তৈরি করেছে। শনিবার প্রবল বৃষ্টি এবং ঘন্টায় 144 কিলোমিটার গতিবেগে জাপানের দক্ষিণাঞ্চলীয় সাকিশিমা দ্বীপপুঞ্জে আঘাত হানে টাইফুন বাভি। ঝড়ের প্রভাবে বন্যা এবং ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে জাপান কর্তৃপক্ষ। ইশিকাগোতে শনিবার সব ধরনের বিমান এবং ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বাতিল করা হয়েছে 345টি ফ্লাইট। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন 24,000 পরিবার। ফিলিপিন্সের মান্দানাও দ্বীপে বাভির প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাতে ভূমিধস দেখা দিয়েছে। এতে বাড়ছে হতাহতের সংখ্যা। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলোর অভিযান অব্যাহত রয়েছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। তাইওয়ানের উত্তরাঞ্চলের দিকে এগিয়ে আসা বাভির কারণে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। মূলত পাহাড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে 14,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও ঝড়টি তাইওয়ানের স্থলভাগে আঘাত করবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জাপানের প্রত্যন্ত সাকিশিমা দ্বীপপুঞ্জ অতিক্রম করে এবং তাইওয়ানের পাশ দিয়ে যাওয়ার পর টাইফুন বাভি রোববার ভোরে পূর্ব চীনের প্রায় 1 কোটি মানুষের শহর ওয়েনঝৌতে আঘাত করবে। এরই মধ্যে দেশটিতে নেওয়া হয়েছে আগাম প্রস্তুতি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ফুটবল বিশ্বকাপে মাঠ মাতাচ্ছেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। আর সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন ঠিক তার মতোই দেখতে এক রুশ তরুণী। হুবহু হালান্ডের মতো দেখতে এই নারী মডেলের একটি ভিডিওর ভিউ ছাড়িয়েছে 11 কোটি। দেখতে ঠিক যেন নরওয়ের ফুটবল তারকা আর্লিং হালান্ড, তবে তিনি কোনো ফুটবলার নন। রাশিয়ার 24 বছর বয়সী মডেল আনাস্তাসিয়া কস্ত্রুমিতিনা। হাল্যান্ডের সাথে চেহারার অবিশ্বাস্য মিল থাকায় রাতারাতি ইন্টারনেটে তারকা বনে গেছেন মস্কোর এই তরুণী। ইনস্টাগ্রামে তার একটি ভিডিওর ভিউ ছাড়িয়েছে 11 কোটি। প্রথমে আমার এক বান্ধবী বলল আমাকে নাকি ফুটবলার হাল্যান্ডের মতো দেখতে। এরপর আমার পরিবারের লোকজন আর বন্ধুরা একই কথা বলতে শুরু করলো। ব্যাস, এভাবেই ব্যাপারটা ছড়িয়ে পড়ে। তবে শুরুতেই একজন পুরুষ ফুটবলারের সাথে নিজের চেহারার তুলনা মেনে নিতে পারেননি আনাস্তাসিয়া। বিষয়টি প্রথমে তাকে বেশ বিব্রত করত। সত্যি বলতে শুরুতে আমি বুঝতেই পারিনি আমার সাথে তার কি মিল আছে। একজন পুরুষ ফুটবলারের সাথে কেন আমার তুলনা করা হচ্ছে সেটা ভেবে খারাপ লাগতো। তবে এখন আমি এটা মেনে নিয়েছি। পুরো বিষয়টিকে বেশ রসিকতা হিসেবেই দেখি এবং নিজেও এটা নিয়ে মজা করি। এবারের বিশ্বকাপে হাল্যান্ড যখন একের পর এক গোল করে আলোচনায়, তখন ইন্টারনেটে তার মতো দেখতে মানুষদের ভিডিও বানানোর একটা ট্রেন্ড তৈরি হয়। আর তাতেই গা ভাসান মস্কোর মোশন এজেন্সির এই মডেল। চেহারার এই মিল আনাস্তাসিয়ার ভাগ্য বদলে দিয়েছে। বিভিন্ন নামী ব্র্যান্ড এখন বিজ্ঞাপনের জন্য তার পেছনে ছুটছে। বেড়েছে কাজের ব্যস্ততাও। ফুটবল নিয়ে এর আগে কোনো আগ্রহী ছিল না
এই তরুণীর, কিন্তু এখন নিয়মিত খেলা দেখছেন। আনাস্তাসিয়ার এখন একটাই বড় ইচ্ছে, একবার ফুটবল তারকা হাল্যান্ডের সাথে সেলফি তোলা। আমি কখনোই ফুটবল ভক্ত ছিলাম না, খেলাধুলার খোঁজও রাখতাম না, তবে এখন ফুটবল সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি জানি, বিশ্বকাপও দেখছি। 1998 সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী দল ইংল্যান্ড। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শেষ করব সন্ধ্যার বুলেটিন। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টানা বর্ষণে 7 জেলায় পানিবন্দী 8 লাখ মানুষ, খাবার ও সুপেয় পানির সংকট, ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী। রাজধানীর প্রায় 90% এলাকায় ইট পাথরে ঢাকা, ময়লা আবর্জনায় অচল খাল ও নর্দমা, সামান্য বৃষ্টিতেই হাবুডুবু। স্বাধীনতার ঘোষণা দিতে বলা হলেও শেখ মুজিব রাজি হননি মন্তব্য স্পিকারের। ৭১ বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাইতে বললেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে গিয়ে সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, উপজেলা হাসপাতালগুলোকে 100 শয্যা করার প্রতিশ্রুতি। ম্যাচে কাল সকালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। মধ্যরাতের শেষ 8-এ উত্তাপ ছড়াবে নরওয়ে ইংল্যান্ড। এই ছিল সন্ধ্যার বুলেটিনে, একটু পর দেখবেন খেলার বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথেই থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।